শাইয়াম চাঙের ঘরে বসে আছে মৃন্ময়, রোজা আর তীর্থ। থুইসাপাড়াতে মাত্র 15টা পরিবার বসবাস করে বিধায় শাইয়াম চাংকে খুঁজে পেতে বেশ একটা বেগ পেতে হয়নি তাদের। শাইয়াম চাঙের ঘরের মেঝেটা বাঁশের তৈরি, বাঁশ দিয়ে মাথা সমান উঁচু করে তার উপর তৈরি হয়েছে ঘর। মৃন্ময়, রোজা বসে আছে বেতের তৈরি মোড়া আর তীর্থ বসে আছে পাশে থাকা কাঠের চৌকিতে। শাইয়াম চাং আধবোঝা চোখে তাকিয়ে আছে, ভীষণ অসুস্থ শরীর তার। লোকটির হাড্ডিসার শরীর দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে বিছানায় নিয়েছেন তিনি। ইতোপূর্বে একবার নিজের পরিচয় দিয়েছে মৃন্ময়, কিন্তু লোকটি তাকে চিনতে পেরেছে বলে মনে হচ্ছে না। মৃন্ময় হাঁটু ভর করে সামনের দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, আমি আরিয়ান মৃন্ময়, আরিয়া আহমেদ ফয়সালের ছেলে। শাইয়াম চাংকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল মৃন্ময়, কণ্ঠশিল্পী আরিয়া আহমেদকে চিনেন না? গান গাইতেন উনি, চিনতে পারছেন? আরিয়া আহমেদ নামটা শুনে অদ্ভুত দৃষ্টিতে তাকালো লোকটি। তারপর মৃন্ময়কে অবাক করে দিয়ে হুট করেই হাউমাউ করে কাঁদতে লাগলেন। রোজা, তীর্থ দুজনেই হতবাক। রোজা বিস্মিত কণ্ঠে বলে উঠল, উনি কি মেন্টালি স্টেবল? আমার তো মনে হচ্ছে না একজন সুস্থ মানুষ হঠাৎ করে এভাবে কান্না জুড়ে দেবে না। বিড়বিড় করে বলল, নিঘাত স্ক্রু দুটো ঢিলা। মৃন্ময় জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নরম গলায় বলল, কাঁদছেন কেন আপনি? কোথাও কষ্ট হচ্ছে আপনার? কি সমস্যা হচ্ছে বলুন। লোকটির কান্নার বেগ কমল না। কান্না জড়ানো কণ্ঠেই আটকে আটকে একটা নামই বলতে লাগলেন বারবার, সাঞ্চি, সাঞ্চি। মৃন্ময়ের ভ্রু দুটো হালকা কুঁচকে এলো। তীর্থ বিরক্ত নিয়ে বলে উঠল, এটা আবার কোন পদার্থ? রোজা খুঁড়িয়ে খুঁড়িয়ে বৃদ্ধের খাটের পাশে বসল। শুকনো হাড্ডিসার কালো হাড্ডিতে ডান হাতটা রেখে অন্তত নরম গলায় বলে উঠল, সাঞ্চিকে কি হয়েছে তার? কাঁদছেন কেন আপনি? বলুন। লোকটি রোজার দিকে তাকালো, কান্না থামিয়ে রোজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ে, তোমার মতো যুবতী মেয়ে সাঞ্চি। তীর্থ রোজার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দোস্ত, আরিয়া সাহেবের কি এই আদিবাসী মেয়ের সাথে চক্কর ছিল নাকি? মেয়ে নিয়ে পালিয়ে গেছে, সেটা টাইপ কেস। রোজা দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ। মৃন্ময় অনুসন্ধানী গলায় বলল, এখন কোথায় আপনার মেয়ে? আর আমার বাবা মানে গায়ক আরিয়াকে চেনেন আপনি? 14 বছর আগে আপনার সাথে দেখা করেছিলেন উনি, মনে আছে আপনার? বৃদ্ধ মাথা নাড়ালো, চোখটা বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে চোখ মেলে তাকালো সে। মনে আছে, সিলেটে আমার সাথে দেখা করেন উনি। কেন কেন দেখা করেছিলেন উনি? আপনার সাথে কি সম্পর্ক ছিল বাবার? শাইয়াম দুর্বল গলায় বললেন, বলছি, ধীরে ধীরে সবটা বলছি। 2006 জুলাই 9 মালনীছড়া চা বাগানে ফটকে দাঁড়িয়ে আছে আরিয়া আহমেদ ফয়সাল। পরনে অ্যাশ রঙের স্যুট, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। চিন্তিত ভঙ্গিতে বার দুয়েক ঘড়ি দেখল সে। 2:30। খানিক বাদেই হন্তদন্ত হয়ে এগিয়ে এলো রোদে পুরা তামাটে বর্ণের এক লোক। কাছাকাছি আসতে বিনিয়ে হাত জোট করে বলল, সালাম স্যার, অপেক্ষা করার জন্য মাফ করবেন। আরিয়া চিন্তিত গলায় বলল, ওইসব ছাড়ো, তোমার মেয়েকে কি ফিরিয়ে দিয়েছে ওরা শাইয়াম? শাইয়াম টলমলে চোখ মাথা ঝাঁকিয়ে বলল, না স্যার, দেয়নি। দেয়নি? কিন্তু কেন? ডাকাতদের যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে, তবু এমনটা করার কারণ কি? শাইয়াম মাথা নিচু করে বলল, ওরা আপনার সাথে দেখা করতে চায়। কলেজের কাজ চলবে কি চলবে না তা নিয়ে আলোচনা করতে চাই। আরিয়া ভ্রুকুচকে বলল, আলোচনা? কিসের আলোচনা শাইয়াম? জায়গা আমার, কলেজ তৈরির প্রতিটি ইটের কণাও আমার আর রেজার টাকায় কেনা। তবে ওদের সাথে আলোচনা কেন? আর ডাকাতদের মতো অশিক্ষিত বর্বরদের কলেজ তৈরি হওয়া বা না হওয়া নিয়ে কি সমস্যা হতে পারে? আমি জানি না স্যার, তবে আপনি না গেলে
ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে স্যার, মেরে ফেলবে। কথাটুকু শেষ করেই আরিয়ার হাত ধরে কান্নায় ভেঙে পড়ল সাইয়াম। একজন বাবার হাহাকার মাখা কান্না। এতটুকু বলে থামল সাইয়াম। মৃন্ময় ঠান্ডা গলায় প্রশ্ন করল, তার মানে বাবা একটা কলেজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু কোথায়? এই বান্দরবনে? আর বাবার কাজের সাথে আপনার মেয়েরই বা কী সম্পর্ক? 14 বছর আগে বান্দরবনের যাতায়াত ব্যবস্থা আরও খারাপ ছিল। তখন একটা দুটো হাই স্কুল থাকলেও কলেজ ছিল না বললেই চলে। আপনার বাবা আর তার বন্ধু রেজুল চৌধুরীর খুবই প্রিয় একটা জায়গা ছিল এই বান্দরবন জেলা। প্রায়ই আসতেন, ঘুরতেন, আর আমি থাকতাম তাদের গাইড। মাঝে মাঝে বাড়িতেও আসতেন ওনারা। সাঞ্চির বয়স তখন 15। আমার মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল প্রচুর। একটা কিছু একবার শুনেই মুখস্থ করে ফেলতে পারতো সে। সাঞ্চির মেধাশক্তি দেখে বেশ অবাক হয়েছিলেন দুই বন্ধু। তারপর হঠাৎ করেই সিদ্ধান্ত নেন কলেজ বানানোর। আদিবাসী ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। মৃন্ময় অবাক হয়ে বলল, এতে ডাকাতদের কি সমস্যা? ডাকাতদের কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল অন্য কারো। ডাকাতদের বোঝানো হয়েছিল এখানে কলেজ হলে সহজ সরল আদিবাসীরা সচেতন হয়ে যাবে। সেই সময় ডাকাতরা দিনে দুপুরে লুটপাট করত, মানুষ খুন করত। আদিবাসীরা সচেতন হয়ে গেলে তাদের কাজে ব্যাঘাত ঘটার তুমুল আশঙ্কা ছিল। এছাড়াও তৃতীয় শক্তি তো আছেই, যারা বিরাট অঙ্কের টাকা দিয়ে আপনার বাবাকে মারার পরিকল্পনা করেছিল। সেদিন সেই পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতাম আমি। আরিয়া স্যার আর সার্জেন্ট রেজাউল চৌধুরীর জন্য যে মৃত্যু অপেক্ষা করছে সেটাও আমি জানতাম, কিন্তু আমার হাত বাঁধা ছিল। নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়েছে আমায়, আর সেই অনুতাপ আজও কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। রোজা শক্ত গলায় বলল, নিজের মেয়ের জন্য দুটো মহৎ প্রাণ মানুষের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলেন আপনি? ওনারা নিজের কথা না ভেবে আপনাদের কথা ভেবেছিলেন। সত্যি কারো ভালো করার প্রতিদান এই হয়? তা কোথায় আপনার মেয়ে? লোকটি ডুকরে উঠল। নেই, কেউ নেই। তীর্থ বলল, নেই মানে? আরিয়া আর রেজুয়াল স্যারকে ওদের হাতে তুলে দেওয়ার পর ওরা বলেছিল পরের দিন মেয়েকে পেয়ে দিবে, কিন্তু দেয়নি। আমার মেয়েটার ক্ষতবিক্ষত উলঙ্গ মৃতদেহটা ওরা সাঙ্গু নদীতে ফেলে দেয়। খুব কষ্ট দিয়ে মেরেছে ওরা আমার মেয়েকে। ওর শরীরে কত ক্ষত চিহ্ন। আমার ছোট্ট মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলেছে ওরা। ওরা মানুষ নয়, জানোয়ার, জানোয়ার। বলতে বলতেই উন্মাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো বৃদ্ধ। তার বুক ফাটা হাহাকার রাতের নিস্তব্ধতা ভেদ করে হারিয়ে যাচ্ছে অনেক দূরে। মৃন্ময়ের চোখ দুটো টলমল করছে। এই প্রথম চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। না জানি মৃত্যুর সময় কতটা অসহায় ছিল তার বাবা। আজ তার ছেলে বড় হয়েছে, বাবাকে রক্ষা করার শক্তি হয়েছে, অথচ বাবাকেই পাওয়া হলো না তার। আল্লাহর প্রতি অনেক অভিযোগ মৃন্ময়ের, অনেক। বাবাকে বাঁচানোর একটা সুযোগ কি তার পাওনা ছিল না? ছেলে হিসেবে ব্যর্থ মৃন্ময়, ব্যর্থ। এই গহীন জঙ্গলে কোনো এক কোণে তিলে তিলে মরতে হয়েছে বাবাকে। আচ্ছা, বাবার ভাগ্যে কবরটা কি জুটেছিল, নাকি বন্য পশু পাখির কামড়ে ছিঁড়ে খেয়েছে তাকে? মৃন্ময়ের বুক ভারী হয়ে আসছে। সাইয়াম চাঙের মতো তারও বাবার জন্য চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্নারাও বড্ড বেঈমান। বাবা মার মতো কান্নাগুলো তাকে ছেড়ে গেছে ওই ছোটবেলায়। মৃন্ময়দের গাইড সুইসা খিয়াংয়ের বাড়ি থুইসাপাড়াতে হওয়ায় তাঁবু টানিয়ে থাকতে হয়নি তাদের। সুইসার বাড়িতে দুটো ঘর, তার মধ্যে থেকে একটি ঘরের এক কোণে দুটো বিছানা করে একটিতে রোজা আর অন্যটিতে মৃন্ময় তীর্থকে থাকতে দেয়া হয়েছে। মৃন্ময়ের চোখে ঘুম নেই, বিছানায় শুয়ে হাঁসফাঁস করছে সে। অস্থিরতায় সারাটা বুক ভারী ভারী লাগছে তার। জমিয়ে রাখা আবেগগুলো বড্ড অভিমানী হয়ে উঠেছে আজ। মৃন্ময় উঠে বসে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলে, তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সাথে সাথে উঠে বসে রোজা। পায়ের ব্যথাটা অসম্ভব রকম বেড়েছে তার। পা নাড়াতেই আঙুলটা ব্যথায় ছিটে যাচ্ছে বলে বোধ হচ্ছে। এতক্ষণ শুয়ে শুয়ে নিজের ব্যথার সাথে সাথে মৃন্ময়ের ছটফটানোটাও উপলব্ধি করেছিল সে। খোলা দরজার দিকে তাকিয়ে সাবধানে উঠে দাঁড়ালো রোজা।
সাথে সাথেই সারাটা শরীর ব্যথাময় শিহরণে ছেয়ে গেল। ব্যথাটাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজায় পেরিয়ে বারান্দার দিকে দাঁড়ালো রোজা। আকাশে মস্ত চাঁদ উঠেছে আজ। আঙিনা, গাছে ডালপালা সবকিছু ছেয়ে আছে চাঁদের সাদা মলিন আলোয়। রোজা ধীরে ধীরে বাঁশের সিঁড়ি বেয়ে নিচে নামলো। এদিক ওদিক তাকিয়ে পাহাড়ের এক কোনায় গাছের জমাট অন্ধকারে মানুষের প্রতিকৃত চোখ পড়ল। পাহাড়ের ঢালে একটা গাছে ঠেস দিয়ে বসে আছে মৃন্ময়। ঘন জঙ্গলে জমাট অন্ধকারের দৃষ্টি তার। হয়তো এমনই কোনো এক জঙ্গলে ছটফট করেছে তার বাবা। ইস, কি যন্ত্রণা! জঙ্গলের দিকে তাকিয়ে নিজের কথা ভাবে মৃন্ময়। আজ যদি এখানে এই জঙ্গলটাতে হারিয়ে যায় মৃন্ময়, তাহলে তার খোঁজে কেউ ছুটে আসবে না। বাবার সুখে হাঁসফাঁস করার জন্য তার মা আর সে থাকলেও তার জন্য কেউ থাকবে না। এই ত্রিভুবনে তার মতো অসহায় কি কেউ আছে? এই পৃথিবীতে কত একা সে, কতটা একা। 14টা বছর ধরে নিজের সাথে নিজে যুদ্ধ করে আসছে মৃন্ময়। আর কত? মৃন্ময়েরও ইচ্ছে হয় একটু হাসতে, প্রাণ খুলে বাঁচতে, কারো চিন্তার কারণ হতে, কিন্তু সেই ভাগ্যটা তার নেই। 12 বছর বয়সে বাবা আর 13 বছর বয়সে মাকে হারানোর পর কারো ভালোবাসা তো দূরে, সামান্য অনুভূতির দৃষ্টি তো চোখে পড়েনি তার। সবার চোখে দেখেছে শুধু লোভ, লোভ আর লোভ। 14 বছর আগে শেষবারের মতো প্রাণ খুলে হেসেছিল মৃন্ময়। তারপর থেকে হাসিটা তার জন্য হয়ে উঠেছে নিত্যদিনের অভিনয়। এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য কঠিন হতে হয়েছে তাকে। ভুলতে হয়েছে হাসি কান্না সব। মাঠে দৌড়াদৌড়ি করার বয়সে কপাল কুঁচকে নিজের সুরক্ষার কথা ভাবতে হয়েছে তাকে। টাকা লোভ ছাড়া একটা মানুষও দোরগোড়ায় এসে দাঁড়ায়নি, সাহায্যের হাত বাড়ায়নি। কতকাল মৃন্ময়ের মাথায় কেউ হাত বুলিয়ে দেয়নি, জ্বর হলে কপালে পট্টি জড়িয়ে দেয়নি, জ্বর মাখা তেতো মুখে খাবার না খাওয়ার বায়না করা হয়নি, কারো একটু ভালোবাসা পাওয়া হয়নি। মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলে, চোখ দুটো কি ভীষণ জ্বলছে তার। হঠাৎই কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে মৃন্ময়। ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতে মিষ্টি হাসে রোজা। মৃন্ময় নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল, আপনি ঘুমোননি এখনো? পায়ে কি বেশি ব্যথা করছে? রোজা জবাব না দিয়ে মৃন্ময়ের পাশে বসলো। পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়ে নরম গলায় বলল, বাবাকে মনে পড়ছে? চাঁদের আলোয় মৃন্ময়ের এক পাশটা দেখতে পারছে রোজা। মৃন্ময় মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো, ছোট্ট নিঃশ্বাস ফেলে স্বাভাবিক গলায় বলল, বাবা যেহেতু একটু আধটু তো মনে পড়বেই। এনিওয়ে, পায়ের ব্যথা কেমন এখন? খুব বেশি? রোজা হালকা হেসে বলল, আপনার ব্যথার থেকে বেশি নয়। মৃন্ময় চমকে তাকালো। রোজা মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ছেলেদেরকেও মাঝে মাঝে কাঁদতে হয় মিস্টার হিরো। আপনার চোখের ভাষাটা আজ এত স্পষ্ট লাগছে কেন বলুন তো? আপনার জন্য খুব কষ্ট হচ্ছে আমার, খুব। কেন হচ্ছে এমন? কেন? মৃন্ময় হেসে ফেলল, হাসি মুখে বলল, আমার প্রতি হয়তো সহানুভূতি জাগছে আপনার, সিম্প্যাথি। রোজা শক্ত কণ্ঠে বলল, আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না। এটা সহানুভূতি নয়, অন্য কিছু। মৃন্ময় হেসে বলল, অন্য কিছুটা কি? রোজা জবাব দিল না। মৃন্ময়ের উপর স্থির দৃষ্টি রেখে বলল, আমি যদি আপনাকে জড়িয়ে ধরি, আপনি কি রাগ করবেন? মৃন্ময় ভ্রু বাঁকিয়ে বলল, মানে? রোজা উত্তর না দিয়ে আচমকা বাম হাত টেনে মাথা রাখলো মৃন্ময়ের বুকে। মৃন্ময়ের হৃৎপিণ্ডটা অস্বাভাবিক গতিতে ছুটছে। রোজা মৃদু গলায় বলল, সায়াম চায়ের ঘরে আপনার শুকিয়ে যাওয়া মুখটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল যেভাবেই হোক ফিরিয়ে এনে দেই আপনার বাবাকে, নয়তো সায়াম চাকে খুন করে ফেলি আমি। আমার কাঁদতে ইচ্ছে করছিল, সব ভেঙে ফেলতে ইচ্ছে করছিল, অথচ আপনি শান্ত হয়ে বসেছিলেন। আমি খুব কষ্ট পেলেও কারো মৃত্যু কামনা করি না, কিন্তু আজ কেন হচ্ছিল এমন সহানুভূতি তো আগে হয়নি আমার। তবে আজকেই কেন? মৃন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ক্লান্ত মিস রোজা, আপনার ঘুম প্রয়োজন। চলুন ঘুমাবেন, চলুন। রোজা সোজা হয়ে বসলো, চোখ মুখ শক্ত করে বলল,
আমি যাব না, এখানেই বসে থাকবো। চলে যান আপনি। আপনার মতো রোবটের সাথে বসে থাকতে ইচ্ছে করছে না। মৃন্ময় ক্লান্ত চোখে তাকালো। আপনি বাচ্চামো করছেন মিস রোজা। করলে করছি, তাতে আপনার কি? আমি তো তবুও বাচ্চামো করছি, আপনি তো সেটাও পারেন না। মৃন্ময় হেসে বলল, আমি অনেক কিছুই পারি মিস রোজা, শুধু দেখাতেই পারি না। বাবা মা মারা যাওয়ার পর থেকে নিজেই নিজেকে সামলাচ্ছি। যে বয়সে আপনারা শুধু বাচ্চাদের মতো জেদ করেছেন, সেখানে আমাকে একজন প্রাপ্তবয়স্কের মতো চিন্তা করতে হয়েছে। আমার বন্ধুদের সংখ্যাও হাতে গোনা কয়েকজন। বাচ্চামো করার মতো সময় বা মানুষ পাইনি কখনো, তাই করিও না। এনিওয়ে, ভেতরে চলুন, প্রায় 1টা বাজতে চললো। রোজা মাথা নেড়ে বলল, বাজুক একটা, 2টো বাজলেও সমস্যা নেই। আপনি যে আজ ঘুমাবেন না তা আমি জানি। সো চুপচাপ বসে থাকুন, নয়তো ধাক্কা দিয়ে ফেলে দিব নিচে। আমি না ঘুমালেও আপনি তো ঘুমাবে মিস রোজা, আপনি অসুস্থ। সেজন্যই তো বসে থাকতে বলেছি। বিছানায় শুইলে ব্যথা শুরু হবে। আপনি পাশে থাকায় ব্যথাটা ফিল হচ্ছে না। তাই? কিন্তু কেন? তা তো বলতে পারছি না, তবে আপনি বলতে পারেন। আপনার কাছে তো সব প্রশ্নেরই উত্তর থাকে, এই উত্তরটাও দিয়ে দিন না প্লিজ। কেন ফিল হচ্ছে না ব্যথা? অ্যাকচুয়ালি ফিল হচ্ছে, কিন্তু ব্যথাকেও ভীষণ মিষ্টি মিষ্টি লাগছে। মৃন্ময় হেসে ফেলল। মৃন্ময় ঠোঁটে হাসি টেনে বলল, আপনি প্রেমে পড়েছেন মিস রোজা? রোজা চোখ বড় বড় করে তাকালো। মৃন্ময় হঠাৎ করেই বুঝতে পারল ভীষণ ভুল কথা বলে ফেলেছে সে, ভীষণ ভুল। অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ালো, অস্বস্তি ভরা কণ্ঠে বলল, ভেতরে চলুন, আমি যাচ্ছি। কথাটা শেষ করে দ্রুত পা চালালো মৃন্ময়। রোজা কিছুক্ষণ থম ধরে বসে থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি কি সত্যি প্রেমে পড়েছি মিস্টার হিরো? মৃন্ময় জবাব দিল না, হাঁটার গতি বাড়িয়ে দিয়ে নিজের মনেই হেসে উঠল। সকাল প্রায় 7টা বাজে। বিছানা ছেড়ে উঠে বসলো রাফিন। আরও বিছানায় এক কোণে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাফিন ঘাড় ডলতে ডলতে ওয়াশরুমে ঢুকে গেল। রাতে অস্বস্তি নিয়ে ঘুমাচ্ছিল বলে হয়তো ঘাড় ব্যথা করছে তার। দাঁত ব্রাশ চালাতে চালাতে চক কষতে লাগলো রাফিন। ডক্টরের কথা মতো আরুর সুস্থতার জন্য তাকে চায়। অদ্ভুত, রাফিন কি এখন নিজেকে শিলনোড়ায় পিষে আরুকে খাইয়ে দিবে নাকি? যত সব। ফ্রেশ হয়ে গোসল সেরে রুমে গিয়ে আরুর উপর চোখ পড়ল তার। বাইরে যাওয়ার জন্য তৈরি হতে হতে বারবার আর চোখে আরুকে দেখতে লাগলো সে। ভালোবাসতে হবে, আরুকে বোঝাতে হবে রাফিন ভালোবাসে আরুকে। কিন্তু ভালোবাসা কি দেখানো যায়? রাফিন আরুর কাছাকাছি গিয়ে মৃদু গলায় ডাকলো, আরু, আরু। আরু চোখ পিটপিট করে তাকালো। চোখ খুলে রাফিনকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। চোখ দুটো খিচে বন্ধ করে চুপ করে শুয়ে রইল। রাফিন কপাল কুঁচকে তাকালো, গালে আলতো হাতে থাপড়ে দিয়ে বলল, এই মেয়ে, ওপেন ইউর আইজ। তুমি যে জেগে আছো তা কিন্তু আমি জানি। চোখ খোলো আরু, চোখ খোলো। আরু চোখ খুলো। রাফিন গম্ভীর গলায় বলল, ঝটপট উঠে ফ্রেশ হয়ে নাও। সকাল 9টা পর্যন্ত ঘুমানো চলবে না। এখন ফ্রেশ হয়ে আমার সাথে ব্রেকফাস্ট করবে, দেন কলেজে যাবে। তোমাকে ড্রপ করে দিয়ে হাসপাতালে যাব। কি হলো, ওঠো। রাফিনের ধমকে উঠে বসলো আরু। মুখ কালো করে ওয়াশরুমে গেল। রাফিন চাইছে আরু ব্যস্ত থাকুক, একা একা বসে না থেকে সবার সাথে কথা বলুক। কিন্তু আরুর মাথায় ঘুরছে উল্টো চিন্তা। রাফিনকে নিয়ে ভালো কিছু ভাবতে পারছে না সে। নিশ্চয়ই কলেজে পাঠিয়ে খুঁজে খুঁজে দোষ বের করে তাকে শাস্তি দেবে রাফিন, যার ফলাফল হিসেবে বাড়িতে থাকলো ভয়। সেই ভয় থেকে রাফিন তাকে কলেজে নামিয়ে দেওয়ার পর কলেজে না ঢুকে রিক্সা নিয়ে আবারও বাড়ি ফিরে এলো আরু। প্রায় 12:30টার দিকে আসিফ খোঁজ নিয়ে বলল আরু কলেজে নেই। কথাটা শুনে পিলে চমকে গেল রাফিনের। তবে কোথায় গেল মেয়েটা? বাড়িতে ফোন দিয়ে বুয়াকে জিজ্ঞেস করতেই বলল আরুকে বাড়ি আসতে দেখেনি সে। চিন্তাটা কয়েক ধাপ বেড়ে গেল রাফিনের। নিজেই কলেজে গিয়ে কলেজের সিসিটিভি ফুটেজ চেক করলো। কলেজের ভেতরে কোনো ক্যামেরাতেই আরুকে চোখে না পড়ায় শেষে আসা হিসেবে গেটের ফুটেজ চেক করতে যাবে, ঠিক তখনই কল এলো আসিফের। আরু নাকি বাড়িতেই আছে। রাগে শরীরটা জ্বলে উঠল রাফিনের। হচ্ছেটা কি? ফাজলামো নাকি এসব? ইম্পর্টেন্ট একটা সার্জারি ফেলে কলেজে ছুটে এসেছে। চিন্তায় রীতিমতো মরে যাচ্ছে। আর আরু
এই রাগের পুঁজি করেই আবারও ভুল করলো রাফিন। বাড়ি ফিরে আরুকে সামনে পেয়েই কষে একটা থাপ্পড় লাগালো আরুর গালে। রাফিন নিজেকে সামলে নিয়ে সাথে সাথে বেরিয়ে গেল। আরও সামলে উঠতে পারল না। রাফিনকে নিয়ে ভয়, রাগ, হতাশার আরও এক ধাপ বেড়ে গেল তার।